আমরা কিভাবে ইনফরমেশন গ্যাদার করব, হ্যাঁ? তার মধ্যে কিন্তু আমরা প্রথমে হচ্ছে যে ইনফরমেশন সোর্স নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো প্রথম সোর্স যেটা ছিল স্যার, সেটা হচ্ছে ইউজার অফ সিস্টেমস। হ্যাঁ, ইউজার্স অফ সিস্টেম, এটা একটা জিনিস যে সিস্টেমের যারা ইউজার তাদের নিয়ে, হ্যাঁ, ইউজার অফ সিস্টেম, এটা একটা। সেকেন্ডটা হচ্ছে যে আমাদের যে কোনো একটা অর্গানাইজেশন যদি আমরা কাজ করি, অর্গানাইজেশনে অবশ্যই কি থাকবে, ডকুমেন্টস থাকবে, তাই না? ডকুমেন্টস থাকবে, ফর্মস থাকবে, ফাইলস থাকবে, হ্যাঁ। এই সব কিছুই হচ্ছে আমাদের এক একটা ইনফরমেশন সোর্স। এছাড়াও যদি আমরা কোনো প্রোডাক্টকে কোনো অর্গানাইজেশনের প্রোডাক্ট নিয়ে জানতে চাই, সেটার অবশ্যই প্রসিডিউর ম্যানুয়ালস থাকবে, রুলস বুক থাকবে, ঠিক আছে? এছাড়াও আহ, একটা অর্গানাইজেশনে এক্সিস্টিং কম্পিউটার বেস থাকতে পারে বা হার্ডওয়্যার বেস সিস্টেম থাকতে পারে, সেটাও কিন্তু একটা ইনফরমেশন সোর্স। মানে যা যা আমার জানা দরকার একটা সিস্টেম সম্পর্কে, অর্গানাইজেশন আমার অটোমেটেড সিস্টেম বানাতে হেল্প করবে, সবই ইনফরমেশন সোর্স। বুঝতে পারছি স্যার? স্যাররা বুঝছি কি? তো হ্যালো স্যার, আছেন জি স্যার। আপনারা? জি স্যার। জি স্যার আছে। ওকে ওকে স্যার, এর মধ্যে আমরা এটাও বলেছিলাম যে কি কি ওয়ে আছে কালেক্ট করার মতো, ঠিক আছে? আমরা ইনফরমেশন কিভাবে কাদের মাধ্যমে কালেক্ট করবো, তো এটা হচ্ছে মেথড গুলা। এগুলো হচ্ছে আমরা মেথডের কথা বলছি, এগুলো হচ্ছে আমরা মেথডের কথা বলছি, মেথডস। হ্যাঁ, প্রথম মেথড যেটা, সেটা হচ্ছে ইন্টারভিউ। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা এরপরে একটু পরে আলোচনা করব। এরপর হচ্ছে অর্গানাইজেশন চার্ট। একটা অর্গানাইজেশন হায়ারার্কি সম্পর্কে একটা আইডিয়া দেয় আমাদেরকে অর্গানাইজেশন চার্ট। অর্গানাইজেশনটা কিভাবে চলে, অর্গানাইজেশনে কোন পজিশনে কে হোল্ড করতেছে, হ্যাঁ, কোন পজিশনে কাদের কাজ কি, সেটা সম্পর্কে একটা আইডিয়া দেয়। তারপর হচ্ছে স্যার এই সেখানে পিপল, মানুষজন, স্টাফ যারা, তারা আসলে তারা এক একজনের প্রায়োরিটি কিরকম। অনেক 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 সময় থাকে স্যার যে আমাদের একটা অর্গানাইজেশনে কিছু কিছু পার্সন তো খুব রিলায়েবল, হ্যাঁ, তারা হয়তো বিভিন্ন তাদেরকে অ্যাসাইন্ড টাস্কের বাইরেও অন্য টাস্ক অ্যাসাইন করা হয়, ঠিক আছে? কারণ তারা রিলায়েবল মানুষ পার্সন থাকে এরকম। এইসব পার্সন, তাদের সাথেও আমাদের তাদের ইম্পর্টেন্স কিরকম, তাদের রোল কিরকম, সেটাও আন্ডারস্ট্যান্ড করতে হবে, সেটাও জানতে হবে। স্যার সবচেয়ে বেশি ইনফরমেশন গ্যাদার করা হচ্ছে মিড লেভেল পার্সন থেকে। তো আমরা জানি টপ লেভেল, এরপর এরপর হচ্ছে মিড লেভেল, এরপর হচ্ছে এটা আমরা বলি লাইন ম্যানেজার, তাই তো? লাইন ম্যানেজার। তো টপ আর লাইন ম্যানেজারের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হচ্ছে মিড লেভেল মানুষজন। তাদের কাজগুলা যে খুব বেশি পলিসি মেকিং রিলেটেড ওরিয়েন্টেড হয় এমনও না, আবার তাদের কাজগুলো একবার গ্রাউন্ড লেভেলে, সাইট লেভেলে কাজ হয় এমনও না। তারা অর্গানাইজেশন সম্পর্কে অনেক কিছু জানে, অনেক এক্সপিরিয়েন্স থাকে তারা যেমন রুট লেভেল থেকে কাজও করে আসছেন, তেমনি তারা পলিসি মেকিং ডিসিশন গুলাতে বা এক্সপ্যান্ডিং ডিসিশন গুলো, লার্জার ডিসিশন মেকিং এও তারা কিন্তু ইম্প্যাক্ট রাখে। তো এইসব মানুষদের, মিড লেভেল মানুষরা যারা, তাদের থেকে ইনফরমেশন গ্যাদার করা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাদের এক্সপিরিয়েন্সটা আসলে আমরা তাদের থেকে যে ইনফরমেশন গুলো পাবো, সেগুলো হচ্ছে আমাদের প্রায়োরিটাইজেশনের আমরা উপরে রাখার চেষ্টা করবো। এরপর দুই রকম ইনফরমেশন হতে পারে, একটা কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। আপনাদের ক্লাসে মনে হয় এ সেকশন বা বি সেকশন উদাহরণ দিয়েছিলাম। কোয়ালিটেটিভ মানে হচ্ছে যে, মানে স্যার এমন ইনফরমেশন যে ইনফরমেশন গুলা খুবই রেলেভেন্ট। হ্যাঁ, ধরেন আপনি একটা সফট হলের জন্য, কোন একটা মেস বা হল সিস্টেমের জন্য আমি একটা স্মার্ট সফটওয়্যার তৈরি করতেছি, ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো এই ম্যানেজমেন্ট সফটওয়্যারের ক্ষেত্রে কোয়ালিটেটিভ ইনফরমেশন গুলা কি কি, যে এই ম্যানেজমেন্ট সফটওয়্যারটা কতজন মানুষ সার্ভ করবে, হ্যাঁ, কতজন মানুষকে সার্ভ করবে, কি টাইপের ফিচার সে ইন্টারঅ্যাক্ট করবে, কিরকম ইন্টারাকশন করবে, হ্যাঁ, এটা কোথায়, এই সফটওয়্যারটা কাদের মাধ্যমে অপারেট হবে, হ্যাঁ, এবং তাদের এক্সপিরিয়েন্স কি, সফটওয়্যার ছাড়া তারা এই যাবৎকাল যেভাবে চলতেছেন তাদের এক্সপিরিয়েন্স কি, এই সব কিছু কিন্তু রিফ্লেক্ট করবে সফটওয়্যারটা। এই যাবতীয় সফটওয়্যারের পারফরমেন্স রিলেটেড যত কিছু ইস্যু থাকবে, সবকিছু কোয়ালিটিভ ইনফরমেশন। চারটা হচ্ছে কোয়ান্টিটিভ ইনফরমেশন। সেটা কি স্যার, এই সফটওয়্যারটা নিয়ে বিভিন্ন মানুষের যে মতামত, হ্যাঁ, স্টুডেন্ট ইনক্লুডিং স্টাফ ইনক্লুডিং টিচার যারা এটা তত্ত্বাবধানে থাকবেন, তাদের যে গণ মতামত এই সফটওয়্যার সম্পর্কে, তাদের হল সম্পর্কে, ম্যানেজমেন্ট সম্পর্কে যে অনুযোগগুলা, সেগুলা হচ্ছে আমাদের সবকিছু কোয়ান্টিটিভ ইনফরমেশন, ঠিক আছে?
এবং একই সাথে আমাদের একটা অর্গানাইজেশন কিভাবে অবজার্ভ ওয়ার্ক করে সেটাও আমাদের অবজার্ভ করতে হবে, সেটা একটা আমাদের ইনফরমেশনের পার্ট। তো স্যার একটা গেল কি ইন্টারভিউ, অর্গানাইজেশন চার্ট, আমাদের মানুষজন, প্রায়োরিটাইজড মানুষজন, মিডল ম্যান পার্সন গুলা, এবং কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ ইনফরমেশন, এই সব কিছু হচ্ছে আমাদের একটা মেথড অফ গ্যাদারিং ইনফরমেশন। স্যার বুঝতে পারছি? তারা বুঝতে পারছে কিনা? আগাবো পরের স্লাইডে। Yes, sir. ওকে। জি স্যার। হ্যাঁ স্যার, গ্যাদারিং এর বিভিন্ন টুল আছে। হ্যাঁ, একটা হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে রিভিউ লিটারেচার, একটা হচ্ছে প্রসিজার্স, একটা হচ্ছে সাইট অবজারভেশন এবং ইন্টারভিউ কোশ্চেনারিজ। বিভিন্ন টুল আমরা পাওয়া যায়। আমরা ইন্টারভিউ সম্পর্কে মোটামুটি জানি, ইন্টারভিউ সম্পর্কে আমরা আইডিয়া আছে কিছুটা হলো, ইন্টারভিউ কি জিনিস। কোশ্চেনারিজ বলতে চাই যে আমরা গুগল ফর্ম ছাড়ি, আমাদের বিভিন্ন কোশ্চেন থাকে গুগল ফর্মে, আমরা সেটা উত্তর দিই। হ্যাঁ, কোনো কোনো কোশ্চেন হচ্ছে রেটিং টাইপের কোশ্চেন, কোনো কোনো কোশ্চেন ডিসক্রিপটিভ কোশ্চেন, এটা হতে, এগুলো বিভিন্ন রকমের কোশ্চেনারিজ থাকবে। স্যার, গ্যাদারিং এর একটা টুল আছে সাইট অবজারভেশন। আমরা পর্যবেক্ষক পাঠাই, কোনো ধরুন সরকারি যখন কোনো বড় মেগা প্রজেক্ট করা হয়, সেই প্রজেক্ট করার আগে কিন্তু এই সাইট অবজারভেশন করতে, সাইট দেখতে যে কি অবস্থা, কি মানুষজন, কত মানুষজন, ফিল্ড লেভেলে এটা ফিজিবিলিটি কতটুকু, সেটা অবজার্ভ করতে কিন্তু সাইট অবজারভার পাঠানো হয়, পরিদর্শক পাঠানো হয়। তো সেটা একটা ওয়ে এটাকে গ্যাদার করা। এগুলো যখন বড় লেভেল প্রজেক্ট হয়, যেমন একটা রেলওয়ে টিকিটের সিস্টেম যেটা আমরা ই টিকিট ব্যবহার করি, সেটাও কিন্তু একটা সাইট অবজারভেশনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরও স্যার এছাড়াও আছে লিটারেচার আছে, যে ওখানকার কোনো টুল আমরা যদি দেখি কোন অর্গানাইজেশনের যে লিটারেচার বলতে এখানে অর্গানাইজেশন কিভাবে কাজ করে, একটা ধরেন ইনস্টিটিউশন, এডুকেশন ইনস্টিটিউশনের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে যে ওবি সিস্টেমে আমরা যেসব জিনিস গুছা রাখি, আমাদের কোর্স ফাইল গুছা রাখি, সেটা কিন্তু আমাদের একটা লিটারেচার। তারপর এগুলা কিভাবে গুছাবো, কিভাবে সেমিস্টার গুলা কন্ডাক্ট হবে, টিচারদের ইয়েগুলা কি, কন্ডাকশন গুলা কি কি হবে, হ্যাঁ, একটা সেমিস্টারে কিভাবে রুল গুলো পালন করা হবে, সেগুলো হচ্ছে আমাদের প্রসিজার। এছাড়াও আরো বিভিন্ন রকমের রিকোয়েজিশনের ফর্মস থাকে, লিভের ফর্মস থাকে, হ্যাঁ, এইগুলা, এইসব লিভ ফর্মস, লিটারেচার, প্রসিডিওর, এগুলো কিন্তু আমাদের একটা গ্যাদারিং টুল, ঠিক আছে, ইনফরমেশনের। স্যার, এখন আসি যে প্রসিজার্স এবং হচ্ছে ফর্মস সম্পর্কে একটু জানতে, রিভিউ অফ লিটারেচার এবং প্রসিজার সম্পর্কে। এটা আমরা যখন এটা বিল্ড করব, আমরা যখন লিটারেচার, প্রসিজার, ফর্ম সম্পর্কে জানার চেষ্টা করব, তখন যেগুলো আমাদের কোশ্চেন মাথায় রাখতে হবে, ঠিক আছে, এগুলা খুব ইম্পর্টেন্ট কনসার্ন। প্রথম কনসার্ন হচ্ছে হু ইউজেস দ্য ফর্ম, যে কারা এখানে আসলে ফর্মের অংশীদারিত্ব, কারা এটা ইউজ করবে। আমরা কি স্টুডেন্টদের থেকে কালেক্ট করব, নাকি হচ্ছে আমরা টিচারদের থেকে কালেক্ট করবো, ঠিক আছে, আমাদের কি রকম ইনফরমেশন থাকবে, কতটুকু সেন্সিটিভ হবে ইনফরমেশন গুলো, ডিপেন্ডিং অন কার থেকে কালেক্ট করছি আমি, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমার ইনফরমেশনের সেন্সিটিভিটি, সিকিউরিটি, অনেক কিছু ইম্প্যাক্ট করে। হাউ ইম্পর্টেন্ট আর দ্যাট ইউজার, সেকেন্ডটা হচ্ছে যে এই ইনফরমেশন গুলা, ফর্ম গুলা কতটুকু ইম্পর্টেন্ট একটা ইউজারের কাছে। তারপর হচ্ছে ডু দ্য ইনফরমেশন ইনক্লুড অননেসেসারি ইনফরমেশন। স্যার, আমি ফর্ম নিলাম, ফর্মটা এমনভাবে আমাকে তৈরি করতে হবে কোশ্চেনারি গুলা, যাতে করে সব ধরনের ইনফরমেশন এখানে গ্যাদার থাকে, মানে আমি ওই অল্প কতগুলা কোশ্চেনের মাধ্যমে আমি ইউজার থেকে আমার ম্যাক্সিমাম পরিমাণ ইনফরমেশন আমি গ্যাদার করতে পারি, ঠিক আছে। হোয়াট আইটেমস শুড বি অ্যাডেড অন ডিরেক্ট, আমি কোনো একটা ফর্মের কোন একটা অংশ বাদ দিতে পারি বা রাখতে পারি, কিংবা আমি কোনটার সাথে মার্জ করে দিতে পারি কিনা, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। হাউ মেনি ডিপার্টমেন্টস রিসিভ দ্য এক্সিস্টিং ফর্মস এন্ড হোয়াই, এবং আমি কাদের কাদের কাছে ফর্মটা পাঠাবো। হ্যাঁ, আমি হতে পারে যে আপনার একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করছেন, তো সেখানে যারা লাইব্রেরিতে নিয়মিত পড়াশোনা করেন, হ্যাঁ, যান লাইব্রেরি, তাদের থেকে আপনি অবশ্যই ফর্মটা নেবেন। আপনি তো ম্যাথস পিপলের কাছে ফর্ম দিয়ে লাভ নেই। যারা লাইব্রেরিতে দেখবেন, লাইব্রেরিতে পড়তেছেন, তাদের থেকে আপনি ইনফরমেশন কালেক্ট করবেন। যারা লাইব্রেরি দেখাশোনার কাজে আছেন, তাদের থেকে আপনি ইনফরমেশন কালেক্ট করবেন। লাইব্রেরি যারা বুক রেন্ট দিচ্ছে, ওখানে অফিসার যারা, তাদের থেকে আপনি ইনফরমেশন কালেক্ট করবেন। তো এইটা একটা কালেকশন বিষয়, যে আমি লাইব্রেরিয়ানদের থেকে, যারা রিলেটেড, তাদের থেকে, সেই ডিপার্টমেন্ট থেকে আমি ফর্মটা পাঠাচ্ছি। এছাড়াও লাইব্রেরির সাথে যারা জড়িত, লাইব্রেরির অ্যাকাউন্ট সেকশন, লাইব্রেরি যে বই কেনা বেচার সাথে জড়িত, অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনে কিছু পার্ট লাইব্রেরির এই ম্যানেজমেন্টের সাথে জড়িত,
তাদের কাছেও কিন্তু আমাদের ফর্মটা পাঠাতে হবে, তাদের থেকে কোয়েরি নেওয়ার জন্য যে তারা লাইব্রেরিকে কিভাবে ভিউ করে, তারা কি কি ফ্যাসিলিটি দিচ্ছে বা তাদের পরিকল্পনা কি। ঠিক আছে, এরপর হচ্ছে যে আমাদের ফর্মটা কতটুকু ইজি আর রিডেবল হবে। হ্যাঁ, ফর্মে অবশ্যই আমরা কোনো জার্গন ইউজ করবো না, জার্গন ইউজ করা যাবে না, এমন কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না, বা এমন ভাবে ফর্মে কোশ্চেন করা যাবে না যাতে করে ইউজার বুঝতেছেন না, ইউজার কোশ্চেনটা পড়ি তার কাছে বোধগম্য না, কোশ্চেনটা খুব অস্পষ্ট, বেগ আসলে কি বোঝাচ্ছে সেটা আমি বুঝিনি। তো সেটা অবশ্যই যেন না হয়, অবশ্যই রিডেবল হতে হবে এবং ফলো করতে পারে এরকমই আমাদের ফর্মগুলো তৈরি করতে হবে। এরপর লাস্ট হচ্ছে হাউ ডাজ দ্য ইনফরমেশন ইন দ্য ফর্ম হেল্প দ্য আদার ইউজার মেক বেটার ডিসিশন। এবং এটা বুঝতে হবে যে এই ইনফরমেশনগুলো যেহেতু আমরা স্যার সব গণমানুষের থেকে ইনফরমেশন নিতে পারবো না, সো আমাদের বুঝতে হবে যে আমরা যাদের থেকে ইনফরমেশনগুলো নিব এই ইনফরমেশনগুলো যেন সবার একটা মেজরিটি মানুষের ডিসিশনকে রিফ্লেক্ট করে। ঠিক আছে স্যার, আপনি একটা লাইব্রেরি সিস্টেম যদি অটোমেটেড করেন আপনি কিন্তু ইউনিভার্সিটি হাজার হাজার স্টুডেন্ট থেকে ইনফরমেশন নিতে পারবেন না, আর সেও সবাই দিবেও না আপনি ফর্ম ছাড়লেও। সো আপনাকে কি করতে হবে স্যার, আপনাকে সেই ক্ষেত্রে যারা লাইব্রেরিতে প্রতিনিয়ত যান, যারা লাইব্রেরি থেকে বিভিন্ন বই কেনা নেন, বই রেন্ট নেন, বই ফেরত দেন, হ্যাঁ, লাইব্রেরিতে সবসময় পড়াশোনা করেন, ইনভলভ থাকে লাইব্রেরি কালচারের সম্পর্কে, তাদের থেকে আপনার ইনফরমেশন গুলো বেশি নিতে হবে যাতে করে এই ইনফরমেশন গুলা ওভারঅল জনগোষ্ঠীর ও পপুলেশনের মেজরিটি যে ডিসিশন বা এটাকে কি বলে আউটলুক সেটাকে রিফ্লেক্ট করে। বুঝতে পারছি? সো স্যার, ইনফরমেশন আর লিটারেচার প্রসেস আর ফর্মের ক্ষেত্রে আমাদের কি যেটা যেটা মনে রাখতে হবে যে আমরা কাদের কাছে ফর্মটা পাঠাচ্ছি, যাদের থেকে ফর্ম ইনফরমেশন গুলো নিচ্ছি এটা কতটুকু ইম্পর্টেন্ট, এই ফর্মটা গুলো রিডেবল কিনা, ফর্মটা ইজি গোয়িং কিনা, ফর্মে কোনো কিছু অ্যাড বা ডিলিট করতে হবে কিনা, ফর্মে এমন ভাবে কোশ্চেন গুলো সেট করা কিনা যে সব ধরনের ইনফরমেশন ম্যাক্সিমাম ইনফরমেশন পেতে পারছি, এবং হচ্ছে আমি রিলেভেন্ট সবগুলা ডিপার্টমেন্টে ফর্মগুলা সেন্ড করতে পারছি কিনা। ঠিক আছে, এই সব কিছু হচ্ছে আমাদের এই ফর্ম মেকিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আসে স্যার সাইট অবজারভেশন। ঠিক আছে, যে আমি সাইট অবজারভেশনে গিয়ে অবশ্যই আমাকে যে কোশ্চেন গুলা করতে হবে। স্যার একটু আমার একটা ফোন আসছে, আমি আপনাকে ব্যাক করছি আপনাদের সাথে। সরি স্যার, একটু একটা কল আসছিল আমার, ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, একটু ব্যাক করি আবার আবার আমরা বলতেছিলাম যে সাইট অবজারভেশন সম্পর্কে। তা আমাদের সাইট অবজারভেশন গেলে আমাদের হচ্ছে কি কি ইনফরমেশন বা কি কি কোয়েরি আমাদের করতে হবে। স্যার প্রথম যে কোয়েরিটা আমাদের জানতে করতে হবে সেটা হচ্ছে যে আমরা কি নিয়ে কোন সিস্টেম নিয়ে আসলে কাজ করছি। ঠিক আছে, কোন ধরনের সিস্টেম নিয়ে আসলে আমরা কাজ করছি সেটা আমাদের জানতে হবে। হোয়াট ডাজ ইট ডু। ঠিক আছে, আমাদের আসলে সিস্টেমটা কি করে, হ্যাঁ, কারা এই সিস্টেমটা পরিচালনা করছে, এবং এবং এই এই পরিচালনা পরিষদের মধ্যে কারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পারসন, সিস্টেমের হিস্টোরি কি, সিস্টেমের প্রেজেন্ট ডেভেলপমেন্ট স্টেজ কি, এবং আমরা যদি এই সিস্টেমটাকে অন্য সিস্টেমের সাথে কম্পেয়ার করি এটা ডিফারেন্সটা কোথায়, এটা কি একটা ফাস্ট প্লেস সিস্টেম হবে নাকি স্লো প্লেস সিস্টেম হবে সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে স্যার, অনেকগুলো পয়েন্টগুলো। প্রথম পয়েন্টটা কি, যে আমি সিস্টেমে গিয়ে আমি অবশ্যই আমার মনে থাকতে হবে যে সিস্টেমটা আসলে কি রকম সিস্টেম, এটা কি নিয়ে কাজ করে সিস্টেমটা। ধরেন আপনি কোনো একটা সরকারি যে প্রকিউরমেন্ট, হ্যাঁ, টেন্ডার, ই টেন্ডার, এখন তো আমরা জানি ই টেন্ডার আছে, হ্যাঁ, আমি যদি কোনো একটা জায়গায় প্রকিউরমেন্ট বা টেন্ডার নিয়ে কাজ করি তাহলে আপনার জানতে হবে যে এই সিস্টেমটা কি, টেন্ডার জিনিসটা কি, টেন্ডার আসলে কেন হয় এটা সম্পর্কে আমরা জানতে হবে। টেন্ডারিং কখন হয়, কখন মানুষ টেন্ডার কিভাবে সাবমিট দেয়, কি কি বিষয়ের উপর, কি কি প্রকিউরমেন্টের উপর টেন্ডারিং হয়, এগুলো আপনার জানতে হবে। এই টেন্ডারিং যে করা হয়, নোটিশ দেওয়া হয়, এই যে প্রসেস ফলো করা হয়, কোনো একটা প্রকিউরমেন্ট নেওয়া হয় কারো থেকে, হ্যাঁ, এই টেন্ডারিং গুলা পিছিয়ে কারা রান করে, এটার কন্ট্রোলে কারা,
কারা এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্সন, এটা জানতে হবে আপনাকে। আমাদের এই টেন্ডারিং সিস্টেমের হিস্টরি কি, মানে আগের বছরগুলোতে, এর আগে যখন আরো আগে যখন একবারই আমাদের কম্পিউটার বেস সিস্টেম ছিল না, এক্সেল ফাইল ছিল না, কিছুই ছিল না, তখন ম্যানুয়ালি টেন্ডারিং গুলা কিভাবে হতো, ঠিক আছে? যদি এখন যদি কম্পিউটার বেসড হয়, এটা ডেভেলপমেন্ট স্টেজ, ঠিক আছে। আমি যদি আমার দেশে ই টেন্ডারিং সিস্টেম আনতে চাই, তাহলে হচ্ছে এইটা আমি তুলনা করবো বাদ বাকি কান্ট্রি, মানে যেমন আমাদের সাউথ এশিয়ান যে কান্ট্রি, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, হ্যাঁ, নেপাল, তাদের টেন্ডারিং এর সাথে আমাদের টেন্ডারিং এর কি তফাৎ আছে, তারা কিভাবে কালচার, আমাদের সাথে কালচার কিভাবে কোলাইড করে, হ্যাঁ, তাদের কোনো এক্সিস্টিং সিস্টেম আছে কিনা যেখানে আমাদের এক্সিস্টিং সিস্টেমের সাথে কিভাবে কম্পেয়ার করা যায় কিনা কোনো রকম, এই প্রশ্নগুলোকে আমাকে জানতে হবে। এবং একই সাথে এটা কি একটা ফাস্ট পেস্ট বা স্লো পেস্ট সিস্টেম কিনা, মানে এই সিস্টেমটা কি মানুষ প্রতিনিয়ত ইউজ করবে কিনা, নাকি সিজনাল বেজে ইউজ করবে, তারপর সিস্টেমটার কোনো কোনো রকম রিকোয়েস্ট থাকবে না, সার্ভারের উপর লোড থাকবে না, সেটাও আমার সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। এরপর যে প্রবলেমটা হয় যে সাইট অবজারভেশনের ক্ষেত্রে কিছু প্রবলেম আমরা দেখতে পাই, ঠিক আছে। প্রথম প্রবলেম যেটা, যে ইন্ট্রুডিং ইনটু ইউজার্স এরিয়া অফেন রেজাল্টস ইন অ্যাডভার্স রিঅ্যাকশন উইথ দ্য স্টাফ। তো যেটা হয় স্যার, অনেক সময় আমরা যখন এরকম কোন একটা সাইট অবজার্ভ করতে যাই, এটা একটা খুব কমন প্রবলেম, যে স্টাফ বা যারা ট্রেনিং নিচ্ছেন ওখানে, ওরা আমাকে কি বলে এটা, আমাকে ঠিক মতো ইনফরমেশন দিতে চান না, বা বিরক্ত বোধ করে, অ্যানয়েড ফিল করে, ঠিক আছে। তারা তারা হয়তো তারা নিজেদের কাজে ব্যস্ত, তারা প্রিপেয়ার্ড না এই কোশ্চেনগুলো উত্তর দেওয়া, বা ওয়ার্ক কালচার সম্পর্কে তারা আমাদের আহ, ভালো ধারণা দিতে পারে না। এটা কিন্তু হওয়াটা খুব স্বাভাবিক। অ্যাটিটিউড এন্ড মোটিভেশন ক্যানট বি রেডিলি অবজার্ভ। এবং আমরা বুঝি যে একটা সাইড অবজারভেশনে গেলে যে মানুষের অ্যাটিটিউড বা মোটিভেশন আসলে কি এখানে কাজ করে, সেটা কিন্তু ইজিলি আমরা অবজার্ভ করতে পারি, ঠিক আছে। এটা আমাদের অবজার্ভ করতে সমস্যা হয়, প্রথম প্রথম আমরা কিন্তু বুঝতে পারি না ওয়ার্ক কালচারটা কিরকম। এবং অবজারভেশন সবসময় সাবজেক্টিভ এরর থাকবে। সাবজেক্টিভ এরর কি, ধর আপনি একজন অবজারভার, স্বাভাবিকভাবেই আপনার সাথে, আপনার কাছে সাবজেক্টিভ কোনো কারো খারাপ ব্যবহার, ভালো ব্যবহার, কিংবা কোনো কিছু ইন্টারপ্রিটেশন কিন্তু ডিফারেন্ট ভাবে হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু এরর, আপনার আমাদের হিউম্যান এরর, হ্যাঁ, আমরা কোনো কিছু না কোনো বায়াসনেস থাকতেই পারে, হ্যাঁ, আমরা হয়তোবা তাদের ওপিনিয়নকে হবে মূল্যায়ন করছি না, আমাদের নিজেদের ওপিনিয়নকে বেশি গুরুত্ব দিচ্ছি একজন অবজারভেশন, এটা কিন্তু থাকতেই পারে। এবং এটা একটা বড় প্রবলেম একটা অবজারভেশনের ক্ষেত্রে। এবং হচ্ছে যে অবজারভেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে লং আওয়ার্স, অনেক টাইম ওয়েস্ট হয়, হ্যাঁ, একটা সিস্টেমে অবজার্ভ করতে গেলে, এবং সেটা সিস্টেম যদি গুছানো না থাকে, সেখানে আসলে যারা অবজারভার, যারা হচ্ছে নোট ডাউন করছেন এই সিস্টেম সম্পর্কে জানার চেষ্টা করে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক টাইম ওয়েস্ট হয়। এটা কিন্তু একটা বড় প্রবলেম সাইট অবজারভেশনের ক্ষেত্রে। স্যার, এই আমরা হচ্ছে অবজারভেশন পার্টটা শেষ করলাম, এখানে কারো কোশ্চেন আছে কিনা স্যার, যে আমরা কিভাবে একটা অবজারভেশন, সাইট অবজারভেশনে গেলে আমরা কি কি কোশ্চেন করব, এবং হচ্ছে আমাদের প্রবলেম গুলা কি হতে পারে স্যার। কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে এই টপিকটা, সাইট অবজারভেশন নিয়ে? স্যাররা আপনি কি আছেন অ্যাক্টিভ? জি স্যার। জি স্যার। কোনো কোশ্চেন আছে স্যার আপনাদের? নো স্যার। কোশ্চেন নেই স্যার। এখন আমাদের একটা খুবই 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 ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, এটা আপনাদের পরীক্ষায়, মানে আমি বা যে কেউ এটা দিবে আপনাদের, হ্যাঁ, এই চ্যাপ্টারে একটা মানে খুব কমন, সব জায়গায় একটা কমন টপিক, এবং খুব প্রসিদ্ধ একটা টপিক হচ্ছে ইন্টারভিউস, ঠিক আছে। ইন্টারভিউস খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখেন কারো খাতা থাকলে, বা জোট করে রাখেন। ইন্টারভিউস খুবই খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এই আমরা ইনফরমেশন গ্যাদারিং এর ক্ষেত্রে, রিকোয়ারমেন্ট আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে ইন্টারভিউ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা ফর্মাল ইন্টারভিউ আছে, ইনফর্মাল ইন্টারভিউ আছে, যেটাই হোক আমরা ইন্টারভিউ নিব, মানুষ থেকে কোশ্চেন করবো, সেই কোশ্চেনটা হতে পারে ফেস টু ফেস, হতে পারে কোনো একটা ফর্মের মাধ্যমে, বাট ইন্টারভিউ নিতে হবে আপনাকে। এবং নর্মালি ইন্টারভিউ যেটা, এটা হচ্ছে ফেস টু ফেস হয়, হ্যাঁ, ইন্টারপার্সন রোল, যেখানে একটা উইচ ইজ ইন এ পার্সন কল্ড ইন্টারভিউ, সে কি করে, আস্ক কোশ্চেন টু অ্যানাদার পার্সন ডিজাইন টু গ্যাদার ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রবলেম। একটা নির্দিষ্ট একজন ব্যক্তি থাকবেন, যিনি আরেক অপর পক্ষকে কোশ্চেন করবেন ইনফরমেশন গ্যাদার করার জন্য, ঠিক আছে। এবং এটা কিন্তু ইন্টারপার্সনাল, ফেস টু ফেস হয় ইন্টারভিউ, নর্মাল ইন জেনারেলি। ইন্টারভিউর একটা মানে অ্যাডভান্টেজ দিকগুলা কি কি, যে
এটা আসলে মানে একটা এরিয়াকে এক্সপ্লোর করার জন্য সবচেয়ে বড় মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক। একটা মানুষের মোটিভ জানার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের কোনো একটা ইনফরমেশন মানে গ্যাদার করব, গ্যাদারিং করার ভ্যালিডিটি দেয়। ভ্যালিডিটি দেয় মানে কি স্যার? ধরেন আপনি আপনি নিজের থেকে সিস্টেমকে অবজার্ভ করে কিছু জিনিস স্টাডি পাইছেন। এখন আপনি যে এটা এই যে আপনার অবজারভেশনটা ভ্যালিড, অবজারভেশনটা ঠিক আছে, কতটুকু যৌক্তিক অবজারভেশনটা, এটা কিন্তু আপনি ইন্টারভিউয়ের মাধ্যমেই একমাত্র জানতে পারবেন। এবং an interviewer not only can observe not only what they saw and how they see, ঠিক আছে, what they say and how they say। এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কি বলছে একজন ইন্টারভিউয়ারের কাছে একজন লোক কি বলতেছে এবং কিভাবে বলতেছেন জিনিসটা, কিভাবে এক্সপ্রেস করতেছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় হতে পারে আপনি কোন একটা কোশ্চেন করছেন, সেই কোশ্চেনের অ্যান্সার সে খুব ভেগলি দিল বা নরমালি দিল, হয়তো আরেকটা কোশ্চেনের অ্যান্সার সে খুব ইম্পর্টেন্স দিল বা সেটা নিয়ে সে কিছু আলোচনা করলো। এই যে স্যার কোন একটা স্পেসিফিক পোর্শনে বা ফিচারে কোন একটা ইম্পর্টেন্স দেওয়া বা এটাকে এটাকে একটু জটিলতা প্রদান করা, এটাকে একটু আর্জেন্সি দেওয়া, এই জিনিসটা হচ্ছে আমরা ইন্টারভিউ ফেস টু ফেস নিলেই পসিবল। ঠিক আছে, আমরা তখন এই মাইন্ডটাকে রিড করতে পারি, মানুষের বডি ল্যাঙ্গুয়েজকে রিড করতে পারি ইন্টারভিউর মাধ্যমে। এটা একটা এফেক্টিভ টেকনিক ফর ইলিসাইটিং ইনফরমেশন অ্যাবাউট কমপ্লেক্স সাবজেক্ট। এবং স্যার ইলিসাইটিং বলতে আমরা আন্ডারস্ট্যান্ডিং বুঝি আসলে। এটাকে ইলিসাইট করা বলতে যেটা বোঝাচ্ছে, এটাকে চিত্রায়িত করা। হ্যাঁ, আমরা যে কোনো একটা কমপ্লেক্স সাবজেক্টকে বা ম্যাটারকে আমরা এই ইন্টারভিউর মাধ্যমে খুব সুন্দর চিত্রায়িত করতে পারি। ঠিক আছে, খুব সুন্দর ডিপিক্ট করতে পারি আর কি জিনিসটা। এবং হচ্ছে এবং ইন্টারভিউ যদি মানে আমরা মানুষের কমফোর্ট জোনের মধ্যে নিই, ইন্টারভিউ কিন্তু সবসময় খুব এনজয়েবল হয় রিগার্ডে এমনি সাবজেক্ট। আমরা যদি কারো কমফোর্ট জোন নিয়ে তাকে কোশ্চেন করি, সে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের উত্তর দিতে পারে রাদার দ্যান আনকমফোর্ট জোনের থেকে। এটা একটা ড্রব্যাকস হলো যে এটা লং প্রিপারেশন টাইম। নরমালি হচ্ছে আপনার একজন ইন্টারভিউয়ার হিসাবে আপনাকে অবশ্যই প্রিপারেশন নিয়ে আসতে হবে। মানুষকে আপনি কি কোশ্চেন করবেন, কি ধরনের, কতটুকু কোশ্চেন করলে সে বিরক্ত ফিল করবে না, কতটুকু কোশ্চেন করলে এনাফ, আপনি মোটামুটি তার ওভারঅল ওভারভিউটা জানতে পারছেন, সেটা কিন্তু ইন্টারভিউয়ার অবশ্যই একটা লং টার্ম প্রিপারেশনের মধ্যেই হতে হবে। তাকে গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে, গ্রাউন্ড স্টাডি করতে হবে, না হলে সে ইন্টারভিউ নেওয়ার জন্য যোগ্যতা হারাবে। স্যার বুঝতে পারছি ইন্টারভিউ সম্পর্কে? স্যাররা Yes, sir. জি, আচ্ছা। ইন্টারভিউয়ে এখন আমরা বিভিন্ন পার্টে আসবো। টেকনিক, হ্যাঁ, এগুলোর সম্পর্কে আসবো। আসি স্যার প্রথম যেটা পার্ট ইন্টারভিউয়ের, আমরা ইন্টারভিউকে কিভাবে প্ল্যানিং করব। হ্যাঁ? স্যার প্রথম যেটা জানতে হবে যে আমরা লিস্ট করব। আমরা প্রথমে লিখে রাখেন লিস্ট আউট করব পিপল, কাদেরকে আমি ইন্টারভিউ করব এবং কি অর্ডারে করব। তো প্রথমটা হচ্ছে লিস্ট আর অর্ডার, যে কাদেরকে আমি ইন্টারভিউ করব এবং কি অর্ডারে করব। এবং আমি হচ্ছে কোশ্চেন নোট ডাউন করব, আমার কোশ্চেনগুলো নোট ডাউন করব। ঠিক আছে, এবং আমি একজন না, একই কোশ্চেনের উপর, হ্যাঁ, সেভারাল ইন্টারভিউ নেব। ধরেন সেম কোশ্চেনের উপর মাল্টিপল ইন্টারভিউ নিব। ঠিক আছে, সেম কোশ্চেনের উপর মাল্টিপল ইন্টারভিউ কেন? স্যার ডাউট ক্লিয়ার করার জন্য। এবং হচ্ছে ইন্টারভিউ গ্রুপস অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট। এবং আমি ইন্টারভিউ নিব গ্রুপ আকারে। যখন আমার মানে ইন্ডিভিজুয়াল নিতে হবে, ধরেন টপ লেভেলে কোনো আমি মানুষের সাথে ইন্টারভিউ, তখন কিন্তু স্যার আমাদের ইন্ডিভিজুয়াল ইন্টারভিউটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন স্যার আপনি স্টাফ, হ্যাঁ, আপনি স্টাফ থেকে কোনো ইনফরমেশন নিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা গ্রুপ অনুযায়ী ইন্টারভিউ নিতে পারি। তো স্যার প্রথমেই হচ্ছে প্ল্যানিং এর ক্ষেত্রে আমি লিস্ট করব, অর্ডারটা ফিক্স করব, কাদের আগে নিব, কাদের আমি পরে নিব। আমি কোশ্চেনগুলো নোট ডাউন করব। আমি হচ্ছে ইন্টারভিউ মাল্টিপল ইন্টারভিউ নিব, একটা অনেকগুলা পার্সনের, যাতে করে আমার ডাউট গুলাকে সুন্দরভাবে ক্লিয়ার করা যায়, আমার কোনো ডাউট না থাকে। এবং হচ্ছে লাস্টে যেটা আমি কোনো ক্ষেত্রে আমি গ্রুপ আকারে ইন্টারভিউ নিতে পারি, কারণ গ্রুপ আকারে ইন্টারভিউ নিলে হয়তো আমার টাইম লস অনেক কমে যাবে। স্যার বুঝতে পারছি প্ল্যানিং ইন্টারভিউ কি জিনিস তাহলে? আচ্ছা, ইন্টারভিউর অনেক টেকনিক আছে। প্রথমটা হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। আমি যে কোনো যদি বস লেভেলে কারোর সাথে যোগাযোগ করতে যাই, ইনস্টিটিউটের হেড, তার কাছে অবশ্যই আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আপনার ভিসি স্যারের সাথে যদি যোগাযোগ করতে চাই, একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ঠিক আছে, তাকে ইনফর্ম করতে হবে, আমাদের টাইম অ্যাসাইন করতে হবে,
তার সম্পর্কে যারা আমি ইন্টারভিউ নিব অবশ্যই আমার কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হবে স্যার, ঠিক আছে? আমরা যে যে পডকাস্ট গুলো শুনি, তাই না, এগুলা কিন্তু একরকম ইন্টারভিউ। তো এই পডকাস্ট করার আগে কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, টাইম অ্যাসেন্ড করা, যে মানুষের ইন্টারভিউ নিচ্ছে তার ব্যাকগ্রাউন্ড স্টাডি সম্পর্কে জানা, যেই বিষয়ে ইন্টারভিউ নিচ্ছে সেটা সম্পর্কে জানা, ঠিক আছে? ইন্টারভিউর পারপাস কি, মানে গোল কি, আমি সে কি অ্যাচিভ করতে সেটা সম্পর্কে জানা। মানে আমি এমনি কথা বলে গেলাম, এটা কি ইন্টারভিউ না। এবং হচ্ছে পাঞ্চুয়াল আর সিনসিয়ার হওয়া, ইউজার কি বলে, ইন্টারভিউয়ার, মানে আমি একজন ইন্টারভিউ হিসেবে আমার অবশ্যই মানুষের থেকে শুনতে হবে, আমার গুড লিসেনিং স্কিল থাকতে হবে। হতে পারে তার কোনো কথার সাথে অমিল থাকতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমার ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? সেটা আমাকে বুঝতে হবে, তার মেন্টালিটি কি, তার পয়েন্ট অফ ভিউ কি, সেটাকে আমার জানতে হবে। তো আমাকে গুড লিসেনার হতে হবে, পাঞ্চুয়াল হতে হবে, ঠিক আছে? তো স্যার আবারও বলতেছি, ইন্টারভিউ টেকনিকের মধ্যে যেগুলো আমার প্রসিদ্ধ সেটা হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, টাইম অ্যাসেন্ড করা, আমরা ব্যাকগ্রাউন্ড স্টাডি করব বোথ পার্সন, তো যার ইন্টারভিউ নিচ্ছি এবং তার কি বিষয় ইন্টারভিউ সেটা সম্পর্কে, আমাদের ইন্টারভিউর গোল কি, লাস্টের পারপাসটা কি হবে, এবং হচ্ছে গুড লিসেনার হতে হবে, ঠিক আছে স্যার? সেই ধারাবাহিকতা আরো কিছু জিনিস আছে, যেমন আমরা জানি সেটা হচ্ছে যে আমাদের কোয়ান্টিটিভ আর কোয়ালিটিভ বোথ ইনফরমেশন নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি এটাতে খুব একটি ইমফেসাইজ না দিই, এই পরের স্লাইডে চলে যাই। আপনার স্লাইড 15 নম্বর স্লাইডে দেখেন স্যার, আমাদের কিছু কোশ্চেনারিজ থাকবে যখন আমরা স্ট্যাটিস্টিক্যাল ডাটা কালেক্ট করব। মানে এই যে আপনি যে গুগল ফর্ম ছাড়লেন, এই গুগল ফর্ম ছাড়ার মাধ্যমে আমরা এমনভাবে ডাটাগুলোকে নিব যাতে করে ডাটাগুলো আমাদের একটা পুরা ওভারভিউ দেয় আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে। তো অবশ্যই হচ্ছে এমন কোশ্চেনারিজ গুলো অবশ্যই ইউজফুল হতে হবে স্ট্যাটিস্টিক্যাল ডাটার জন্য। মানে আপনি এমনভাবে ডাটাগুলোকে নেবেন, কোনো ভ্যালু রেটিং দিবেন যাতে করে এটা ইউজফুল হয়। এবং আমাদের ইউজফুল কখন হবে, যখন আমরা লার্জ নাম্বার অফ পার্সন থেকে রেসপন্স দিতে পারবো। যত আমি বেশি পার্সন থেকে রেসপন্স দিতে পারবো, তত আমি স্ট্যাটিস্টিক্যাল ডাটা সম্পর্কে একটা অ্যানালাইসিস থাকবে। আমাদের কোশ্চেনারিজ কিন্তু খুব জটিল হবে না, মানে ইজি টু আন্ডারস্ট্যান্ডেবল হবে, আমাদের প্রতিটা মানুষ যেন পড়তে পারে, বুঝতে পারে, এবং শর্ট হবে, অনেক বেশি লং হবে না। অনেক লং কোশ্চেন অবশ্যই একজন ইউজারের জন্য খুবই অ্যানোয়িং হয়। এবং আমাদের কোশ্চেনারিজকে এভাবে ডিজাইন করতে হবে যেন সবগুলা অবজেক্টিভ সেটা ফুলফিল করে। মানে আমাদের ইন্টারভিউ যে অবজেক্টিভ বা কোশ্চেনে যে অবজেক্টিভ, মানুষরা কি জানতে চাচ্ছে সেটা সবকিছু যেন ফুলফিল করে। এবং সেভারাল ফলো আপস পার্সোনাল ইন্টারভিউ মে বি রিকোয়ার্ড। এবং আমরা ওই যে আগে বললাম যে টেকনিকের মধ্যে যে আমাদের একজনের সাথে বা গ্রুপ অফ পিপলের সাথে হয়তো আবার ইন্টারভিউ নিতে হতে পারে। কেন, আমি যদি আবার কোশ্চেনারিজ গুলা করি, আমি তার থেকে প্রাইমারি কিছু কোশ্চেনারিজ করে তার সম্পর্কে কিছু জানলাম, তার ওপিনিয়ন জানলাম। হতে পারে না স্যার, এটা যে আমি যখন স্টাডি করব আমার এটার প্রত্যুত্তর আরো কোনো কোশ্চেন থাকতে পারে, সেই কোশ্চেনটা কিন্তু আমাকে নিতে হলে বা জানতে হলে কোশ্চেনের সম্পর্কে আমাকে আবার ইন্টারভিউ নিতে হবে। সো ডাউট ক্লিয়ার করার জন্য, গোল স্পেসিফিক রাখার জন্য আমরা কিন্তু একটা, যারা হাই লেভেল প্রায়োরিটাইজড, যারা আমাদের স্টেক হোল্ডার, তাদের সাথে কিন্তু বারবার ইন্টারভিউয়ে বসা লাগতে পারে। স্যার আমরা কি বুঝছি ইউজার কোশ্চেনারি সম্পর্কে কি জিনিস এটা? স্যাররা আপনারা কি আছেন? জি স্যার আছি। আচ্ছা, রোল কল করে নিন নাকি? আপনার ইচ্ছা স্যার। রোল কল করে নি। সেকশন এ, সেকশনে উপস্থিত আছেন স্যাররা? ইয়েস স্যার। সবাই একটু অন করেন, ভয়েসটা অন করে রাখেন আপনারা, ঠিক আছে? আমি লাস্টে দুটো রোল কল করছি, ঠিক আছে? রোল 14 নাইলা বিনতে রফিক আছেন? রোল 14 Present sir 1014. 1014, হ্যাঁ 1014। রোল 2 প্রেজেন্ট স্যার। 3, রোল 3 যাই আমি এটিতে। তারপর রোল 4 আসেনি। রোল 5 আসেনি। রোল 6 আসেনি। রোল 7
আসেনি। রোল 8, আসেনি। 9, রোল 9, আসেনি। 10, রোল 10 এসেছেন? আসেনি। রোল 11, আসেনি। 12, 13, রোল 13, 15, 16, 16 আসেনি। 19, 20, রোল 20 এসেছেন? আসেনি। 21, 22, Yes, sir. 22 আসছেন? 22, sir. 22, কে 22? Mahir, sir. 23, 24, 24 আসছেন স্যার? আসেনি। 25, 26, 26 স্যার আসছেন? 27, 28, 29, 30, 31, 32, Yes, sir. 33, 32 আসছেন? হ্যাঁ 32 কে? চৈতি ঠিক আছে স্যার। 33 আসেনি। 35 আসছেন? আসে নাই। 37 সামিয়া চৌধুরী এসেছেন? 38, 39, 40, আছি স্যার 40 আসছেন? হ্যাঁ স্যার 40 পুষ্পিতা দেব নাকি? আচ্ছা দেবী। তারপর হচ্ছে 1254 সাইদুর রহমান আসছেন? লাস্ট 4 ডিজিট 1254 সাইদুল রায়ান আসছেন স্যার? 1286 কায়েস মাহমুদ নিলয় আসছেন স্যার? 1135 Yes, sir. 1135 কে? মিশু দাস। Sir, আমি মিশু। হ্যাঁ। এবার সেকশন বি, রোল 2 02। Yes, sir. ওকে স্যার আসছেন। রোল 41, Present, sir. 42 আসেনি। 44, 45, Present, sir. 48, 48 স্যার আব্দুল ওয়াসি। Nice, sir. 49, Yes, sir. 50, রোল 50, 51 সাকিবুল sir. ইসলাম। 52, ইয়েস স্যার 54, Present, sir. 54, 55, Yes, sir. 57, Yes, sir. 58, 58, 59, 59 আসেনি। 60, প্রেজেন্ট স্যার 63, Present, sir. 63 কে? আর সত্যদার। হ্যাঁ 65, Yes, sir. 66, 67, Yes, sir. 68, 68 আসেনি। 69 আসেনি। 70, Yes, sir. 71, Yes, sir. 72, 74, 74 আসছেন? সোহেল সামি। 75 আসমা আক্তার। 75, 76, 76 আসেনি। 77, Yes, sir. 77, 79 আসেনি। থ্যাংক ইউ। স্যার 52 কি শোনা গেছে Sir, Assalamu alaikum.
ওয়ালাইকুম সালাম, কে বলছেন স্যার? স্যার আমি হচ্ছে যে এ শাখার 1014 স্যার আমার একজন ফ্রেন্ড হচ্ছে যে ও অফলাইনে চলে গেছে, ও ক্লাসে ছিল 1012 এ শাখা। 1012। হ্যাঁ স্যার। এ সেকশনের? জি স্যার। জি স্যার। 12 চৌধুরী। হ্যাঁ প্রিয়া চৌধুরী। উনি অ্যাবসেন্ট আছেন। স্যার ও হচ্ছে কারেন্ট চলে গেছে এর জন্য মেসেঞ্জার নক দিছে। স্যার ক্লাসে স্যার বি সেকশন 1052 কি এসেছে? শোনা গেছে স্যার। 1052। স্যার আপনার শোনা গেছে আপনার কথা। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমরা আমার আসলে মনে হয় হয়তো অফ করেন স্যার আপনাদের মাইকগুলা। শুরু করছি আবার, রিজিউম করছি আমাদের ইয়েতে। স্যার যেখানে আমরা ছিলাম সেখানে আসি আবার। ইউজ অফ কোশ্চেনারি স্যার। তো আমরা বুঝলাম যে আমাদের প্রথমে জানলাম যে কোশ্চেনারি আসলে ইউজ কি, কেন আমাদের কোশ্চেনারি করতে হবে, এবং কোশ্চেনারি যদি আমরা করব যখন, তখন অবশ্যই আমাদের এমনভাবে কোশ্চেনারি করতে হবে যেন আমরা স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলো ইউজফুল ভাবে পেতে পারি। আমাদের অনেক বেশি মানুষের থেকে কোশ্চেন নিতে হবে, মানে বেশি মানুষ থেকে রেসপন্স নিতে হবে, এবং আমরা যে কোশ্চেনটি সেট করবো সেটা খুব শর্ট হতে হবে। আমাদের মাথায় রাখতে হবে যে কোশ্চেনগুলো এমনভাবে সেট করা হবে যেন আমাদের অবজেক্টিভ ওভারভিউ ফুল করে, এবং আমরা মাল্টিপল ওয়েতে, মানে একটা পার্সন থেকে বা গ্রুপ অফ পার্সন থেকে আমি মাল্টিপল ইন্টারভিউর মাধ্যমে বা কোশ্চেনারিজের মাধ্যমে কিন্তু আমরা রেসপন্স নিই, ঠিক আছে, ফিডব্যাক নেওয়ার জন্য। স্যার আমাদের অ্যাডভান্টেজ গুলো কি? অ্যাডভান্টেজ গুলো তো আসলে অনেক কোশ্চেনারিজের, যে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে লেস স্কিলফুল যারা ইকোনমিক্যাল তাদের থেকে তাদের সম্পর্কে জানতে পারি, এবং হচ্ছে টু লার্জ নাম্বার অফ ইন্ডিভিজুয়াল সাইমultaneously, এবং কোশ্চেনারি কিন্তু আমরা একসাথে অনেকগুলো মানুষের কাছে পাঠাতে পারি, ঠিক আছে। মানে আমি যেমন ইন্টারভিউ যদি নেই, ইন্টারভিউ কিন্তু স্যার খুব হেক্টিক, আমাকে ফেস টু ফেস নিতে হচ্ছে। একটা মানুষ আরেকটা গ্রুপ অফ পিপল বা কতজনের সাথে হায়েস্ট নেওয়া যায়, খুব সময় সাপেক্ষ। কোশ্চেনারিজ কিন্তু স্যার এরকম না, আপনি একটা গুগল ফর্ম ছাড়লে কিন্তু অনেক মানুষের থেকে সাইমultaneously অ্যান্সার গুলো পাচ্ছেন। এটা একটা সুবিধা আর কি। আর ইউনিফর্মিটি থাকে কোশ্চেনে, ঠিক আছে। আপনি কোন একটা কোশ্চেন ভুলে যেতেই পারেন ইন্টারভিউর সময়, সেটা কিন্তু কোশ্চেনারির ক্ষেত্রে এটা থাকে না। ইন এ কোশ্চেনারি রেসপন্স গিভেন ওপিনিয়ন উইদাউট ফিয়ার, এবং তারা কিন্তু ভয় ছাড়াই কিন্তু রেসপন্স করতে পারেন। আপনি চাইলে অ্যানোনিমাসলি নিতে পারেন অ্যান্সারগুলো, আপনি চাইলে মেইলের রেসপন্স নিয়েও আপনি অ্যান্সার নিতে পারেন, ঠিক আছে। এবং একটা কোশ্চেনের উত্তর দেওয়ার ক্ষেত্রে যদি আপনাকে ইন্টারভিউ না হয়, সে কিন্তু ডাইরেক্ট বলে দেয়, ওরকম সে চিন্তা করে না, মুখ দিয়ে আসে বললে, কিন্তু কোশ্চেন অ্যান্সারের সময় সে কিন্তু ভাবে যে আমার উত্তরটা কিভাবে দিলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে। এগুলো একটা অ্যাডভান্টেজ। এবং কোশ্চেন ইন্টারভিউ সবসময়, ইন্টারভিউ বা কোশ্চেনে যেটাই বলি, একটা হচ্ছে স্ট্রাকচার থাকে, একটা হচ্ছে আনস্ট্রাকচার থাকে, একটা ফর্মাল থাকে বা একটা ইনফর্মাল থাকে, দুটা বিষয় কিন্তু জড়িত। হ্যাঁ, প্রথম মাসে স্ট্রাকচার, আনস্ট্রাকচার বা ইনফর্মাল। যেটা ইনফর্মাল কি রকম? ইনফর্মাল গুলা অনেকটা হচ্ছে স্যার যে আপনি হচ্ছে যেটা নিবেন সেটা হচ্ছে রিলেটিভলি নন ডাইরেক্টিভ ইনফরমেশন, ঠিক আছে। সেটা কি স্যার? আচ্ছা, রিলেটিভলি নন ডাইরেক্টিভ ইনফরমেশন গ্যাদারিং টেকনিক। স্যার এটার মানে হচ্ছে যে আপনি যে ইনফরমেশনগুলো নিচ্ছেন, হ্যাঁ, আপনি যে ইনফরমেশনগুলো নিচ্ছেন, ইনফরমেশনগুলো আসলে বা আপনি যে ইনফরমেশন গ্যাদার করছেন সেটা কিন্তু আসলে কোনো ফর্মাল ওয়েতে না, আপনি গল্পের আকারে, হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট দিকে যাওয়া ছাড়া ইনফরমেশনগুলো গ্যাদার করছেন। এটা একটা টেকনিক, নন ডাইরেক্টিভ, মানে আপনি কোনো নির্দিষ্ট ডাইরেকশনে যাচ্ছেন না। ইট অ্যালাউস রেসপন্ডেন্টস টু অ্যান্সার ফ্রিলি। আপনি যদি মানুষের সাথে ওপেনলি ফ্রিলি কথা বলেন, তাই না, অনেক কিছু সম্পর্কে কিন্তু জানা যায়, এই প্রতিষ্ঠানের কালচার সম্পর্কে, প্রতিষ্ঠানের বিহেভিয়ার সম্পর্কে, কিভাবে কাজ হয়, তাদের ফ্রাস্ট্রেশন গুলো সম্পর্কে কিন্তু আপনি ইজিলি জানা যায় ইনফর্মাল ইন্টারভিউ গুলোর মাধ্যমে। হ্যাঁ, এবং হচ্ছে রেসপন্স যারা করবে তারা কিন্তু খুব স্বতঃস্ফূর্ত করবে, মানে তারা কোনো ফিল করবে না যে না ফোর্সফুলি কিন্তু অ্যান্সার করতেছে, খুবই ইজি স্পন্টেনিয়াস তারা অ্যান্সার গুলো দিবে। এবং সিস্টেম অ্যানালিস্টের অবশ্যই ইনকারেজ করতে হবে যাতে করে রেসপন্ডেন্ট যারা তারা যেন ফ্রিলি কথা বলতে পারে। তো স্যার ইনফর্মাল ইন্টারভিউর এটাই উদ্দেশ্য যে মানুষের সাথে আমি
ওপেনলি ফ্রিলি কথা বলতে পারি, আমরা কোনো নির্দিষ্ট দিকে না যে আমরা গল্পের মতো গল্প করা যেটাকে বলে গল্পের আকারে আমরা আস্তে আস্তে করে ইনফরমেশন গুলো তুলে আনবো তাদের থেকে, ঠিক আছে? এটাই হচ্ছে ইনফর্মাল ইন্টারভিউ বা কোশ্চেন স্ট্রাকচার। আচ্ছা, আরেকটা অন্যদিকে আছে কি, সেটা স্ট্রাকচার অল্টারনেটিভ, মানে স্ট্রাকচার ইন্টারভিউ বা কোশ্চেনারিজ। তো এইটা হচ্ছে যে আমরা যখন কোশ্চেন করবো এক্স্যাক্টলি ওয়ার্ডিং আর অর্ডারিংটা সেম হতে হবে, ঠিক আছে? আমাকে খুব সূক্ষ্মভাবে সুন্দর করে ফর্মালি কোশ্চেন গুলো করতে মানে খুব সেন্সিটিভ, কারণ যার সাথে আমি অত কথা বলতেছি সেটা হচ্ছে অনেক উঁচু লেভেলে ম্যানেজারি লেভেলে কেউ, তার সাথে আমার ওয়ার্ডিং আর অর্ডারটা অবশ্যই সুন্দর রাখতে হবে। এবং এটা কোশ্চেন গুলো ক্লোজড আর ওপেন মাইন্ড এন্ডেড দুটোই হতে পারে, ঠিক আছে? যে আপনি বলতে পারেন কোনো হ্যাঁ বা না উত্তর, অথবা হতে পারে আপনি তাদেরকে কোনো একটা ডিসক্রিপশন দিতে বলতে পারেন, সেটাও হতে পারে। এবং ওপেন এন্ডেড কোশ্চেনের ক্ষেত্রে নো রেসপন্স ডাইরেকশন অর স্পেসিফিক রেসপন্স। হ্যাঁ, যে আপনি অবশ্যই ওপেন এন্ডেড কোশ্চেনের ক্ষেত্রে একটা হতে পারে যে আপনি তাকে বলে দিবেন যে কোনো স্পেসিফিক কোনো রেসপন্সটা আপনি যে কোনো দিকে দিতে পারেন, অথবা আপনি তাকে বলে দিবেন যে এই রেসপন্সটা আপনি স্পেসিফিক করেন, ঠিক আছে? তো স্যার পরীক্ষায় কিন্তু সবসময় এই জিনিসটা খুব আসে যে স্ট্রাকচার্ড আর আনস্ট্রাকচার্ড, হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্ট্রাকচার আর আনস্ট্রাকচার ইন্টারভিউ, ঠিক আছে? এটা প্রায় কোশ্চেনারিজ এর কথা বলি, ইন্টারভিউর কথা বলি, স্ট্রাকচার আর আনস্ট্রাকচার দুটোই সেম হবে, ঠিক আছে? তো এটার মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু প্রায় পরীক্ষা আসে, সেটা অবশ্যই ভালো করে পড়বেন। এরপর স্যার হচ্ছে যে আমাদের এটাকে কি বলে ক্লোজ কোশ্চেন থাকে কিছু, ঠিক আছে? ক্লোজ কোশ্চেন কি, যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করবেন আপনি, আপনি ইয়েস নো বলবেন, হ্যাঁ, ডিকথমাস কোশ্চেন, র্যাঙ্কিং বলবেন, যে র্যাঙ্কিং করা, স্কেলিং বলা, 5 স্টার রেটিং দেওয়া, 4 স্টার রেটিং দেওয়া, মাল্টিপল চয়েস থাকতে পারে, রেটিং স্কেল কোশ্চেন, এগুলো হচ্ছে ক্লোজ কোশ্চেন। মানে আপনি ক্লোজ করে দিচ্ছেন, আপনার খুব একটা অপশন নাই, এখানে অনেক কিছু লেখা, ঠিক আছে? আরেক কিছু ওপেন এন্ডেড কোশ্চেন, সেখানে আপনি ডিসক্রিপটিভ ভাবে কোনো কিছু লিখতে পারেন, ঠিক আছে? তো আমরা বুঝলাম যে ইনফরমেশন গ্যাদারিং আরো কিছু টেকনিক আছে, যেমন সিস্টেম সম্পর্কে জানা, সিমিলার অর্গানাইজেশন সম্পর্কে জানা, একটা ওয়ার্কপ্লেস অবজার্ভ করা, কেস রিপোজিটরি সম্পর্কে জানা, আরো টেকনিক আছে, ঠিক আছে? সো আমরা মূলত এই স্লাইডে আমরা যা যা আলোচনা করবো একটু ওভারভিউ দিয়ে আপনাদের। প্রথমে আমরা আলোচনা করছি যে ইনফরমেশনের সোর্স গুলা কি হতে পারে, আমাদের হচ্ছে গ্যাদারিং টুল কি হতে পারে, আমরা মানে একটা লিটারেচার প্রসেস বা ফর্মের ক্ষেত্রে কি কি জিনিস আমাদের কনসার্ন থাকতে হবে, আমরা যখন সাইট অবজারভেশন করব সেখানে আমাদের কি কনসার্ন থাকতে হবে, সাইট অবজারভেশনের প্রবলেমগুলো কি হতে পারে, ইন্টারভিউ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ইন্টারভিউ অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, ইন্টারভিউ কিভাবে প্ল্যান করব আমরা সেটা, ইন্টারভিউ টেকনিক গুলা কি, ঠিক আছে? এবং হচ্ছে আমরা কোশ্চেনারিজ কিভাবে সাজাবো, সাজানোর ক্ষেত্রে আমাদের গোল কি হবে, আমাদের কোশ্চেনারিজ এর অ্যাডভান্টেজ কি সেটা জানতে হবে, এবং হচ্ছে স্ট্রাকচার আর আনস্ট্রাকচার ইন্টারভিউ বা কোশ্চেনারিজ সম্পর্কে পার্থক্য কি দুটো এটা জানতে হবে। স্যার বুঝতে পারছি? তাহলে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমরা কি বুঝতে পারছি স্যার? ইন্টারভিউ একটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট জিনিস ইন্টারভিউ, ঠিক আছে? ইন্টারভিউ সম্পর্কে সবই জানবেন আপনারা। এরপর হচ্ছে কোশ্চেনারিজ এর অ্যাডভান্টেজ কি এটা জানবেন, এবং আমরা এই যে স্ট্রাকচার আনস্ট্রাকচার যে দুটা পার্থক্য এটা অবশ্যই জানতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি? এই কয়েকটা জিনিস স্যার, এগুলা খুবই ইম্পর্টেন্ট এই টপিকের মধ্যে। স্যার আছেন সবাই নাকি চলে গেছেন? ইয়ে দেই, আছে স্যার। তাহলে আমরা কি বুঝতে পারলাম স্যার? স্যার আমরা কি মোটামুটি বুঝলাম আজকের টপিকের গোল কি, আমরা কি বললাম? জি স্যার। আচ্ছা, আপনার সিটি তাহলে কিন্তু শনিবার মনে আছে? Yes, sir. কোন টপিকের উপর জানা আছে তো? স্যার বি সেকশনের জন্য সিটি দেওয়াটা একটু ডিফিকাল্ট হবে শনিবারে, আমাদের অলরেডি সেদিন 2টা সিটি আছে। সিটি দেওয়া স্যার আমি তো আগেই আপনাদের ঘোষণা করে আসছি, সেই শনিবারই আমি বলে আসছি, তাই না, সিটির কথাটা। তো এটা আপনারা, আমি তো তখনই বলে দিছি যে সিটিটার কথা, তো আপনারা 2টা সিটি নিছেন কেন? আপনারা কমায় নিতেন একটা, ঠিক আছে? স্যার আপনি তো নেক্সট উইক বলছিলেন, শনিবার হয়তো বলছিলেন নেক্সট কিনা। উইক তো এটা তো এই উইকের শনিবারই তো বলতেছে, আমি আপনাদের শনিবারে জানাইছি, এই যে শনিবারে বললাম না আপনাদের সাথে কথা হলো, তাহলে আপনারা এই শনিবার, আমি তো বললামই যে স্যার শনিবারে আমি সোমবার নিতে পারি না, নরমালি আমার সকালে আসতে হয়, প্রবলেম হয়, হ্যাঁ, এই জন্য আমি শনিবারে নিব। আপনারা সবাই হ্যাঁ বললেন, তো আমি তো শনিবারে এটা ফিক্স করছি।
এই শনিবার ফিক্স করলাম যে নেক্সট শনিবার, মানে এই যে এই উইকের শনিবারে পরীক্ষাটা হবে। তা আপনারা তখন কিন্তু আপনাদের, আমি যতটুকু জানি সিটি ছিল না, তাহলে আপনার শিডিউল রাখছেন কেন সিটিটা বলেন? স্যার আপনি বি সেকশনে এটা হয়তো বলেন নাই। বি সেকশন আমি বলছি স্যার, বি সেকশনে বলছি সিটির কথা, ঠিক আছে, বি সেকশনে বলছিলাম। আচ্ছা যাই হোক, কখন আপনার সিটিটা কখন, মানে দুটো সিটি কখন আপনাদের? স্যার একটা হচ্ছে 10টা থেকে আর একটা 2:30টা থেকে। আর 2:30টা থেকে। আচ্ছা, আমি একটা কাজ করা যায়, আপনাদের দুটো সেকশনকে একসাথে নেওয়া যায়, ঠিক আছে, 2:30টা থেকে দুটো সেকশনকে একসাথে নেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে এ সেকশন রাজি হবে কিনা আমি জানি না। দুটো সেকশনকে একসাথে নিতে পারবো যদি আপনারা রাজি হন আর কি, বাট আমার মনে হয় না জায়গা হবে। সো আমি মনে আলাদা হলে নিই, যেহেতু সিটির ক্ষেত্রে সবাই আসে, সো আমার জায়গা হওয়ার কথা আর কি। যাই হোক, আমি আশা করবো আলাদা আলাদাই ভাবে হোক সিটিটা, আর এখন নিয়ে দেন আপনারা, কারণ রোজা সামনে, রোজা আছে, রোজার মাস সামনে, ইলেকশন সবকিছু মিলে, ঠিক আছে। সো একটা সিটি আপনারা দিয়ে দেন অলরেডি। আর যেটা চ্যাপ্টার 2 and 3, চ্যাপ্টার 2 and 3 সেটার উপরই সিটি হবে। সো চ্যাপ্টার 2, 3 যেটা একটা পিডিএফ, ওটা ভালো করে পড়বেন, 9টা স্টেপ ভালো করে পড়বেন, কি স্টেপ, এবং হচ্ছে 9টা স্টেপ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন স্যার, ঠিক আছে। আপনাকে আমি ডায়াগ্রাম আঁকতে দিতে পারি 9টা স্টেপের, যে একটা ডায়াগ্রাম ফ্লো চার্ট আছে, এটা ইম্পর্টেন্ট, এবং হচ্ছে বা আমি কোনো একটা স্টেপের ডিসক্রিপশন, দুই একটা স্টেপের ডিসক্রিপশন লিখে দিতে পারবো, ঠিক আছে। প্রথমত যে সবগুলা স্টেপ না হোক, আমি হয়তো বলতে পারি যে আপনি এই স্টেপগুলা ব্যাখ্যা করেন, এটা হতে পারে, বা আপনাকে আমি ওই যে একটা ফ্লো চার্ট আছে দেখবেন, হ্যাঁ, ফ্লো চার্টটা আঁকতে দিতে পারি, এটা একটা জিনিস। এরপর হচ্ছে স্যার আমরা যে বাকি দুটো জিনিস পড়ছিলাম গত ক্লাসে, রোল অফ অ্যানালিস্ট এবং ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানালিস্ট, একদম সিস্টেম অ্যানালিস্ট হিসেবে তার রোল কি, কি রোল প্লে করবে সে, এবং তার ক্যারেক্টারিস্টিক কি, কি স্কিল থাকা লাগবে, কি নলেজ থাকা লাগবে, সেটা সম্পর্কে আলোচনা করছিলাম, সেটা আপনারা পড়ে আসবেন, ঠিক আছে স্যার। এটাই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আপনাদের সিরিজে দিচ্ছি, কারণ এটা মিডেও থাকবে এই টপিকটা, ঠিক আছে। তো এই জন্যই স্যার আপনাদের এটা ইনক্লুড করতেছি, একটু স্যার ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন টপিকটা, ঠিক আছে। অনেক বেশি টপিকগুলো আরেকবার রিপিট করে। হ্যাঁ স্যার, অবশ্যই স্যার, আপনাদের 9টা স্টেপ সেটা, ঠিক আছে, 9টা যে স্টেপ আমাদের এসএএলসি 9টা স্টেপ, ইনক্লুডিং আমাদের ডায়াগ্রাম ফ্লো চার্ট দেওয়া ছিল, ওটা পড়বেন আপনারা, ঠিক আছে। 9টা স্টেপ ইনক্লুডিং দ্য ডায়াগ্রাম পড়বেন। এছাড়া হচ্ছে রোল অফ সিস্টেম অ্যানালিস্ট এবং ক্যারেক্টারিস্টিক্স অফ সিস্টেম অ্যানালিস্ট, ঠিক আছে, এটা কত ক্লাসে পড়াইছে আপনাদের, রোল অফ সিস্টেম অ্যানালিস্ট এবং ক্যারেক্টারিস্টিক্স অফ সিস্টেম অ্যানালিস্ট, এই দুটো জিনিস স্লাইডই পাবেন, এগুলো স্লাইডই পাবেন মোটামুটি। ব্রিফলি লেখা লাগবে নাকি জাস্ট ওই ফ্লো চার্টে? এটা হচ্ছে যে আপনাদের কোশ্চেনের মার্কসের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। যদি আমি ধরেন একটা কোশ্চেনে যদি 15 মার্কস দিই, তাহলে অবশ্যই একটু ব্রিফলি ডিসকাস করা লাগবে, ঠিক আছে। ধরেন আমি বললাম 3টা স্টেপ সম্পর্কে আলোচনা করতে বললাম স্পেসিফিক ভাবে, এবং বলে দিলাম কি কি স্টেপ, তাহলে 15 মার্কস দিলে অবশ্যই একটু ডিটেইলস আলোচনা করতে হবে, ঠিক আছে। যদি আমি শর্ট করে দিই, বলি আমি যদি 10 নাম্বার দিই, হ্যাঁ, বলি 5টা স্টেপ সম্পর্কে আলোচনা করব, তখন আপনি শর্ট করে লিখবেন, ঠিক আছে। ডিপেন্ডিং অন মার্কস আপনি একটু বাড়াই কমাই দিবেন, এই তো, ঠিক আছে। স্যার সিটিটা কত মার্কসের হবে? 20 মার্কস আছে, 20 মার্কস আছে সিটি, ঠিক আছে স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমাদের টোটাল সিটি কয়টা হবে? 3টা হবে, 3টা সিটের মধ্যে 2টা কাউন্ট হবে, ঠিক আছে। স্যার সবগুলো কি 20-এর হবে সিটি? হ্যাঁ, সবগুলো 20-এর হবে, আমরা 10-এর কাউন্ট করে নিব আর কি। আর একটা অ্যাসাইনমেন্ট লাস্টে দেওয়া হবে আপনাদের। অ্যাসাইনমেন্টটা হয়তো আমি মিডের পরে দিয়ে দিব, ঠিক আছে, যাতে করে আপনারা বন্ধের মধ্যে, আপনারা রোজার বন্ধের মধ্যেই হচ্ছে অ্যাসাইনমেন্ট করে ফেলতে পারেন ঈদের মধ্যে, ঠিক আছে। এরকম সময় দিয়ে দিব অ্যাসাইনমেন্ট ইনশাআল্লাহ মিডের পরে। আপনাদের মিড কবে থেকে স্যার? স্যার 15 তারিখ থেকে। 15 তারিখ থেকে মিড, তাই না? অফিশিয়ালি তাহলে মিড হচ্ছে 15 তারিখ থেকে। অফিশিয়ালি এখনো বলেন নাই স্যার, কেন 15 তারিখ থেকে বলছি। অফিশিয়ালি 15 তারিখ থেকে না, মানে ক্যালেন্ডার অনুযায়ী, তাই তো আমাদের? আচ্ছা, ক্যালেন্ডার অনুযায়ী 15 তারিখ হয়। আপনাদের বন্ধ হবে তো ঈদের 10 দিন আগে না? এরকম স্যার 10 দিন। আচ্ছা, তার মানে অনেকদিন তো ক্লাস টাস। আচ্ছা, সমস্যা নেই, দেখা যাচ্ছে, আল্লাহ ভরসা। ঠিক আছে স্যার, তাহলে স্যার হ্যাঁ স্যার অ্যাটেন্ডেন্সটা স্যার দিতে পারি নাই স্যার, নেট কানেকশন খারাপ ছিল। অ্যাটেন্ডেন্স কি স্যার নিয়ে নিছেন?
আমি নিয়ে নিছি অ্যাটেন্ডেন্স, আপনারা নেক্সট ক্লাস তাহলে অ্যাটেন্ড করেন। হ্যাঁ, এখানে তো অনেকে ছিল, নেট কানেকশন খারাপ ছিল স্যার, আমি তো বলছি তখনই ওয়্যারলেস। আপনার আইডি কত? স্যার 1066 বি সেকশন। 1066 সেকশন। 1074 10,000 ঠিক আছে স্যার, তাহলে আজকে রাখি এই পর্যন্তই। ওকে, তাহলে প্রিপারেশন আছে সিটির জন্য। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।